হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লিড কোয়েস্ট। এটা আমার নতুন একটা ছোট্ট একটা চ্যানেল লিড কোয়েস্ট। এই চ্যানেলে প্রত্যেককেই ওয়েলকাম। যারা যারা এই চ্যানেলের প্রথমবার আজকে আমরা এই ক্লাসটা দেখছি বা জয়েন করছি, তাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যে তারা চ্যানেলটাকে একটু শেয়ার করে দেবে। ওকে, শেয়ার করে দেবে আর একটু সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই চ্যানেলে আমরা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গর ইংলিশ মেজরের পাশাপাশি অন্যান্য সাবজেক্টসেরও আমরা বিভিন্ন রকম ক্লাসেস আনবো। মানে এই চ্যানেলটা স্পেশালি খোলা যাতে আমরা ইউজিবির আন্ডারে যারা বিভিন্ন কলেজে আমরা গ্র্যাজুয়েশনে বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি, ওই সমস্ত সাবজেক্টের ক্লাসেস নিয়ে আসা এই চ্যানেলটা আমাদের ডেডিকেট করে ওই জন্য বানানো। তো যারা যারা প্রথমবার আমরা এই চ্যানেলটাতে আছি লিড কোয়েস্টে, তারা প্রথমবার একটু কাইন্ডলি একটুখানি করে সবাই সাবস্ক্রাইব করে দেবে। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, সবাই এই চ্যানেলটাকে একটু শেয়ার করে দেবে। ওকে, আচ্ছা, আমি কখনো লাইক করতে বলবো না, কারণ ভিডিওটা পুরোটা দেখে নিবে। যদি ভিডিওটা দেখে তোমার মনে হয় যে না কন্টেন্টটা ভালো লেগেছে, তাহলে তুমি লাইক করবে, না হলে লাইক করবে না। ওকে, তাহলে লাইক করাটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করে, বাট চ্যানেলটা একটুখানি করে সাবস্ক্রাইব করে নেবে আর চ্যানেলটা একটুখানি ফ্রেন্ডদের সাথে একটুখানি করে শেয়ার করে নেবে, যাতে তুমি যেরমভাবে এই চ্যানেলের ভিডিওটা দেখে উপকৃত হলে তোমার মতো করে বাকিরা, তোমার ফ্রেন্ডসরা যারা আছে, তারা ওই চ্যানেলটার ভিডিও দেখে একটুখানি হলেও উপকৃত পায়। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার চ্যানেলের থার্ড সেমের ইংলিশ মেজরের প্রথম ক্লাস। ওকে, আজকে আমরা আমাদের ক্লাসে যেটা পড়তে যাচ্ছি ওটা হচ্ছে আমাদের থার্ড সেমে ইংলিশ মেজরে একটা পোয়েম আছে পেপার ওয়ানে, যেটা হচ্ছে ব্যাটার মাই হার্ট রিটেন বাই জন ডান। এটা হচ্ছে ব্যাটার মাই হার্ট রিটেন বাই জন ডান, একটা মেটাফিজিক্যাল সনেট। ওকে, এর আগে আমরা সেকেন্ড সেমে সনেট পড়েছি, বাট এটা একটু অন্য ধরনের সনেট, এটা হচ্ছে মেটাফিজিক্যাল সনেট। কিন্তু স্যার আমরা তো সনেট বলতে শেক্সপিরিয়ান সনেটকে জানি, স্যার আমরা সনেট বলতে মিল্টনিক সনেটকে জানি, স্যার আমরা সনেট বলতে স্পেন্সারিয়ান সনেটকে জানি। ঠিক আছে, তো স্যার মেটাফিজিক্যাল সনেট জিনিসটা কি? ঠিক আছে, কোনো চিন্তার কোনো ব্যাপার না, ক্লাসটা একদম ইজি ওয়েতে আমি বলবো যাতে তোমরা প্রত্যেকেই বুঝতে পারো। ওকে, তার জন্য একটাই সবাইকে রিকোয়েস্ট যে সবাই শুরু থেকে শেষ অবধি ক্লাসটা একবার দেখবে। ওকে, যদি প্রয়োজন হয় তাহলে 2x দেখবে বা 1.5x স্পিডে দেখবে, বাট শুরু থেকে এন্ড অবধি দেখবে, এটা আমার রিকোয়েস্ট। ক্লাসটা শুরু থেকে এন্ড অবধি দেখলে তুমি ক্লাসটার পুরো মানে বুঝতে পারবে। ঠিক আছে, লিটারেচার পড়ার একটা আলাদা ওয়ে দেখতে পাবে, যে না কলেজে উঠে লিটারেচার আমরা কিভাবে পড়বো বা কিভাবে পড়তে হয় ওইটা আমরা দেখবো। কারণ হচ্ছে সনেট তো আমরা ক্লাস 12-এ পড়েছি, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। তো ওইখানে সনেট পড়বার একটা আলাদা অ্যাপ্রোচ ছিল, এইখানে সনেট পড়বার বুঝবার একটা আলাদা অ্যাপ্রোচ। ওইটা হচ্ছে আমাদের ক্লাস 12, এটা হচ্ছে আমাদের কলেজের সেকেন্ড ইয়ার। তো এই জিনিসটা মাথায় রেখে আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করলাম। আবারও একটা রিকোয়েস্ট, যারা ক্লাসে প্রথমবার জয়েন করছি তারা একটুখানি করে চ্যানেলটাতে যদি নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করে দিবে আর একটু শেয়ার করে দেবে। লাইক করতে কখনোই বলবো না, কারণ ভিডিও যদি তোমার পছন্দ বলে মনে হয়, তোমার যদি লাগে যে না এই ভিডিওর কন্টেন্টটা আমার ভালো লাগলো, এটা আমার এক্সামের জন্য, আমাদের কবিতাটাকে ভালো করে বুঝবার জন্য হেল্পফুল, দেন আফটার ওয়াচিং দ্য ফুল ভিডিও তুমি তাহলে একটা লাইক করে দিও। ওকে, না তো লাইকের জন্য আমি কোনো দিনও বলবো না, বাস এটাই আছে যে চ্যানেলটা একটু শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ওকে, তাহলে আমরা স্টার্ট করছি আমাদের ক্লাস ব্যাটার মাই হার্ট। ওকে, আজকে হচ্ছে ব্যাটার মাই হার্ট এই কবিতাটার লেকচার নাম্বার 1, লেকচার নাম্বার এটা হচ্ছে 1। ওকে, এরপরে আরও এই কবিতাটাতে আরও 2টো লেকচার মেবি অ্যাড হবে, কারণ আমরা কলেজে পড়ছি। একটা কথা প্রথমেই আমি রিকোয়েস্ট করছি যে কলেজে কবিতা পড়বার অ্যাপ্রোচ একদম অন্যরকম ক্লাস 11-12 থেকে। এইখানটায় তুমি যদি নোটস পড়ে মার্কস পেয়েও নাও, তাহলে ওই মার্কসটা তোমার এখন তোমার কাজে লাগলেও পরবর্তীকালে কোনো কাজে লাগবে না, বা কবিতার বুঝবার ক্ষেত্রে কোনো কাজে লাগবে না। তো এখন যারা আমরা ক্লাসটা দিচ্ছি, ঠিক আছে, আমরা নিজের হ্যান্ড রিটেন নিজে নোটস বানাবো। ওকে, প্রথমেই নোটস বানাবো না, প্রথমবার হচ্ছে আমার কাজ যে আমি প্রথমবার ভিডিওটা দেখলাম, কানে হেডফোন লাগিয়ে ভালো করে স্যার কী কী বলছেন, কী কী বোঝাচ্ছেন আমি প্রথমে বুঝে নিলাম, দেন সেকেন্ড টাইম আবারও দেখবো। আমি এটা রিকোয়েস্ট করছি যারা যারা ক্লাসটা দেখছে প্রত্যেকটা ক্লাস অ্যাটলিস্ট 2বার করে দেখা। প্রথমবারে আমি কোনো নোটস বানাবো না, স্যার কী বলছে আমি 100% ডেডিকেশন ওয়েতে আমি দেখবো যে স্যার কী কী বলছেন, কীভাবে বলছেন, দেন সেকেন্ড টাইমে আমি হচ্ছে আমার নোটস বানাবো। তাহলে গিয়ে আমরা ভালো বুঝতে পারবো, ভালো নাম্বারও পাবো। ঠিক আছে, এবার এইটুকু খাটনি যদি না করো তাহলে কিন্তু নাম্বার পাবে না। ওকে,
আমি অনেকগুলো কথা বলে ফেললাম, কারণ হচ্ছে চ্যানেলের প্রথম ভিডিও, আর একটুখানি করে গাইড করে দেওয়া দরকার, যাতে আপকামিং ভিডিওগুলোতে তোমরা এই কথাগুলো মাথায় রাখো আর নিজের পড়াশোনাকে ভালোভাবে ক্যারি অন করতে পারো। ওকে, তাহলে আমি ব্যাটার মাই হার্ট কবিতাটা আজকে হচ্ছে পড়াবো, ঠিক আছে? তো ব্যাটার মাই হার্ট যে কবিতাটা আছে ওটা আমাদের লিখেছেন হচ্ছে জন ডান। ওকে, জন ডান ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ফাদার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি। ওকে, জন ডানকে আমরা ইংলিশ লিটারেচারে ফাদার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি বলে জানি। ওকে, তাহলে কবিতাটা পড়বার আগে আমরা দেখে নেব যে রাইটারের পার্সোনাল লাইফের সাথে কবিতাটার কি কোনো ম্যাচ থাকে, বা কোনো কি রিলেটেড আছে, বা কোনো কি ইনফরমেশান রাইটারের পার্সোনাল লাইফের সাথে কবিতার কি ক্লাস হচ্ছে। তাহলে আমরা যদি ওইটা বুঝতে পারি তাহলে আমরা বুঝে যাবো কবিতাটা অ্যাকচুয়ালি কী আছে। জেনারেলি কী হয় যে কলেজে, ইউনিভার্সিটিতে যেগুলো কবিতা থাকে বা যে কোনো কিছু লিটারেচারের টেক্সট থাকে, ওইখানটায় না রাইটারের কিছু পার্সোনাল লাইফের সাথে ওই টেক্সটটার জেনারেলি মিল পাওয়া যায়। তাছাড়া ওই টাইমে সোসাইটির যেগুলো কন্ডিশন ছিল, ওই কন্ডিশন আমরা লিটারেচারটাতে ভালোভাবে দেখতে পারি, কারণ লিটারেচার ইজ দ্য মিরর অফ আওয়ার সোসাইটি। তো আজকে আমরা দেখবো যে রাইটারটার পার্সোনাল লাইফের সাথে, মানে জন ডানের পার্সোনাল লাইফের সাথে ব্যাটার মাই হার্ট কবিতাটার কি কি সম্পর্ক রয়েছে। যারা যারা কোথাও বুঝতে পারবে না ওইটা আমাকে প্লিজ কমেন্টে জানিও, যাতে সেকেন্ড ভিডিও যখন আসবে ব্যাটার মাই হার্টের, তাহলে আমি ওই ভিডিওর কমেন্ট থেকে দেখে তোমার কোয়েশ্চেনের অ্যান্সার করে দিতে পারি। আর ভিডিওটা এন্ড অবধি দেখবার আবারও রিকোয়েস্ট থাকলো, একটা ক্লাস পুরোটা এন্ড অবধি দেখে নাও, তাহলে বুঝে যাবে যে আমি কেন বলছি যে ভিডিওটা এন্ড অবধি দেখবে। ওকে, চলো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। কবিতাটার যেটা নাম আছে ওটা হচ্ছে ব্যাটার মাই হার্ট 3% গড, রিটেন বাই জন ডান। ওকে, এটা হচ্ছে কবিতাটার নাম। আচ্ছা, জন ডানের এটা হচ্ছে হলি সনেট নাম্বার 14, ঠিক আছে? জন ডান টোটাল 19টা হলি সনেটস লিখেছিলেন, তার মধ্যে ব্যাটার মাই হার্ট এই কবিতাটা হচ্ছে আমাদের 14 নাম্বার হলি সনেট। ওকে, এটা একটু মনে রাখবি। আচ্ছা, জন ডানের ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন আছে, আমরা দেখে নিচ্ছি। পোয়েটের নাম হচ্ছে আমাদের জন ডান। ওকে, DONE ডান না, এটা হচ্ছে কমন মিস্টেক। তো DONE ডান না, এটা হচ্ছে ভার্ব। আর জন ডান DONNE এটা হচ্ছে জন ডানের স্পেলিং। তো স্পেলিংটা একটু আমরা ভালো করে দেখবো। ওকে, ব্যাটার মাই হার্ট 3% গড ইজ রিটেন বাই জন ডান। ওকে, JOHN জন, DONNE ডান। ওকে, বেশিরভাগ জন কি করে DONE ডান করে দেয়, বাট DONE ডান নয়, DONNE ডান। ওকে, এটা মনে রাখবো। জন ডান ওয়াজ বর্ন ইন 1572 অ্যান্ড জন ডান ওয়াজ ডাইড ইন 1631। ওকে, জন ডান এমন একটা আমাদের রাইটার যিনি না 3টা এজ থেকে বিলং করতেন। একটা হচ্ছে এলিজাবেথেন এজ, একটা হচ্ছে জ্যাকোবিয়ান এজ, আর একটা হচ্ছে ক্যারোলাইন এজ। কিরম আমি বলি একটু, তাহলে বুঝতে পারবে। জন ডান আমাদের ইংলিশ লিটারেচারে এমন একজন রাইটার যিনি 3টা এজ থেকে বিলং করতেন, এলিজাবেথেন এজ, জ্যাকোবিয়ান এজ অ্যান্ড ক্যারোলাইন এজ। ওকে, এটা আমরা মনে রাখবো। জন ডান ওয়াজ বর্ন ইন 1572। জন ডান জন্মগ্রহণ করেছিলেন 1572 সালে। ওই টাইমটাতে ইংল্যান্ডের মোনার্ক মানে ইংল্যান্ডের রাজা বা রানী, ওকে, কে ছিলেন? কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট। সেই জন্য জন ডান যে টাইমটাতে জন্মেছিলেন ওই সময় ইংল্যান্ডের মোনার্ক কে ছিল? কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট। ওকে, রানী ছিলেন তিনি। তো জন ডানের জন্মগ্রহণ হয়েছিল আমাদের এলিজাবেথেন এজে। আচ্ছা, এলিজাবেথেন এজকে আমরা লিটারেচারে রেনেসন্সের এজ বলি। রেনেসন্সের এজ মানে এমন একটা টাইম, রেনেসন্সকে বাংলায় নবজাগরণ বলে। তো নবজাগরণ মানে এমন একটা টাইম যেখানে প্রত্যেকটা কিছুতে, যেমন সায়েন্সে, যেমন নতুন নতুন কান্ট্রি ডিসকভারিতে, যেমন প্রত্যেকটা কিছুতে, লিটারেচারে, আর্টে নতুন নতুন ডিসকভারি হয়েছিল। তার জন্য রেনেসন্সকে এজ অফ ডিসকভারিও বলে থাকে। আর রেনেসন্সের টাইমে লিটারেচারকে শেক্সপিরিয়ান লিটারেচার বলে। ওকে, তাহলে জন ডান কোন টাইমটাতে জন্মেছিলেন? 1572-তে। কোন এজে? এলিজাবেথেন এজে। হ্যাঁ, লেট এলিজাবেথেন এজ অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো জন ডান যে টাইমটাতে জন্মেছিলেন সেই সময় ইংল্যান্ডের কুইন ছিলেন কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট। আর কুইন এলিজাবেথ দ্য ফার্স্টের আমলে ইংল্যান্ডে যে এজটা ছিল ওই এজটাকে আমরা ইংলিশ লিটারেচারে হচ্ছে এলিজাবেথেন এজ বলি। এলিজাবেথেন এজ কেন? কারণ হচ্ছে কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট ওয়াজ দ্য কুইন অফ দ্যাট এজ। ওকে, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা কি, যে জন ডান কুইন এলিজাবেথ দ্য ফার্স্টের আমলে জন্মগ্রহণ করেন। আর হচ্ছে যে কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট যে এজটা ছিল ওটা হচ্ছে আমাদের এলিজাবেথেন এজ। আর এলিজাবেথ এজকে আমরা ইংলিশ লিটারেচারে রেনেসন্সের এজ বলি, বা এজ অফ ডিসকভারি বলি, বা এজ অফ শেক্সপিয়ার বলি। ওকে, তাহলে জন্মটা নিয়ে ক্লিয়ার যে জন ডান
1572 সালে এলিজাবেথের নিজে জন্মগ্রহণ করে, বা রেনেসান্সের টাইমে জন্মগ্রহণ করে, বা এজ অফ ডিসকভারির টাইমে জন্মগ্রহণ করে, বা এজ অফ শেক্সপিয়ারের টাইমে জন্মগ্রহণ করেন। আচ্ছা, জন ডান জন ডান তো একটা পোয়েট ছিলেন, ইংলিশ পোয়েট। তো জন ডান নিজের যে লাইফের লেখালেখিগুলো লিখেছিলেন, ঠিক আছে, নিজের লাইফের লেখালেখিগুলো জ্যাকোবিয়ান এজে লিখেছিলেন। ওকে, জ্যাকোবিয়ান এজ কেন? কারণ কিং জেমস দ্য ফার্স্ট ওয়াজ দ্য মোনার্ক অফ দ্যাট এজ। ওকে, তাই জন্য জন ডান হচ্ছে আমাদের ইংলিশ লিটারেচারে জ্যাকোবিয়ান এজে তার সমস্ত বিখ্যাত মেটাফিজিক্যাল পোয়েমগুলো লিখেছিলেন। ওকে, তাহলে বোঝা গেল জন ডানের জন্মগ্রহণ হচ্ছে এলিজাবেথের এজে। জন ডান নিজের বিখ্যাত লেখা সমস্ত লিখেছিলেন জ্যাকোবিয়ান এজে। জ্যাকোবিয়ান এজকে জ্যাকোবিয়ান এজ বলে কারণ কিং জেমস দ্য ফার্স্ট ওয়াজ দ্য মোনার্ক অর কিং অফ দ্য জ্যাকোবিয়ান এজ। আচ্ছা, জ্যাকোবিয়ান এজকে এজ অফ জন ডানও বলা হয়ে থাকে। ওকে, আর জন ডান ওয়াজ ডাইড ইন 1631। জন ডান মারা যান হচ্ছে 1631 সালে ক্যারোলাইনে এজে। ক্যারোলাইন এজ কেন? কারণ কিং চার্লস দ্য ফার্স্ট ওয়াজ দ্য কিং অফ দ্যাট টাইম। ওকে, তাহলে বুঝাতে পারলাম ব্যাপারটা। জন ডান এমন একজন রাইটার যিনি 3টা এজ থেকে বিলং করতেন। জন্মগ্রহণ করেছিলেন এলিজাবেথেন এজ বা এজ অফ ডিসকভারি বা শেক্সপিয়ারিয়ান এজ। তার বিখ্যাত সমস্ত লেখালেখি এনেছিলেন কিং জেমস দ্য ফার্স্টের মোনার্কের আমলে, হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের জ্যাকোবিয়ান এজ বা এজ অফ জন ডান। আর জন ডান হচ্ছে মারা যান হচ্ছে 1631 সালে, যেটা হচ্ছে কিং চার্লস দ্য ফার্স্টের আমলে। কিং চার্লস দ্য ফার্স্টের আমলে ইংল্যান্ডের টাইমটাকে বলা হতো ক্যারোলাইন এজে। বোঝা গেল তাহলে জন ডান হচ্ছে 1572 সালে এলিজাবেথেন এজে জন্মগ্রহণ করেন, মারা যায় হচ্ছে ক্যারোলাইন এজে। আর রাইটিংসগুলো যেগুলো আছে জন ডানের, ওটা হচ্ছে আমাদের কোন এজে আছে রাইটিংগুলো? ভেরি গুড, রাইটিংগুলো আছে আমাদের জ্যাকোবিয়ান এজে। ওকে, ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে একটু। ওকে, এইটা যেটা আমাদের সিলেবাসে আছে ব্যাটার মাই হার্ট 3% গড, এটা হচ্ছে আমাদের একটা মেটাফিজিক্যাল সনেট। ওকে, সনেট তো স্যার এর আগেও আমরা পড়েছি, ক্লাস 12 থেকে পড়ছি, কিন্তু এখানে একটা নতুন ওয়ার্ড পেলাম যেটা হচ্ছে মেটাফিজিক্যাল। এই ওয়ার্ডটা আমার কাছে নিউ, তো টেনশন করবার কোনো কারণ নেই, কারণ সেকেন্ড ভিডিও আমাদের চ্যানেলের এটাই থাকবে যে হোয়াট ইজ মেটাফিজিক্যাল পোয়েট্রি। ঠিক আছে, তার জন্য ভিডিওগুলো পেতে হলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে, সবার সাথে শেয়ার করে দেবে। ওকে, তারপরে মেটাফিজিক্যাল পোয়েট্রি, ঠিক আছে, ওটা তো বলে দিলাম। এবার জন ডানের এই কবিতা ব্যাটার মাই হার্ট, এটা হচ্ছে একটু রিলিজিয়াস টাইপের সনেট। ওকে, কেমন সনেট? রিলিজিয়াস টাইপের সনেট। ওকে, বা হলি সনেট। আচ্ছা, জন ডান নিজের লাইফে না টোটাল হচ্ছে 19টা হচ্ছে হলি সনেট লিখেছিল। কটা লিখেছিল? 19টা হলি সনেটস লিখেছিল। কত সাল থেকে কত সালে লিখেছিল? 1609 থেকে 1611 মধ্যে মোটামুটি জন ডান প্রায় 19টা হলি সনেটস লিখছিল। আর এই টাইমটা জন ডানের লাইফের সবচেয়ে ডার্কেস্ট টাইম ছিল, সবচেয়ে এমন একটা টাইম ছিল যে টাইমটাতে জন ডান পুরোপুরি ব্রোকেন হয়ে গেছিলো, ওই টাইমটাতে সনেটসটা লিখেছিল। এইটা জানবার জন্য আমাকে জন ডানের একটুখানি করে বায়োগ্রাফি জানতে হবে, তো ওইটা আমরা আস্তে আস্তে আসছি। ওকে, জন ডানকে আমরা ইংলিশ লিটারেচারে ফাদার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি বলে জানি, এটা তো আমি বলে দিলাম। ওকে, জন ডান যে একটা পোয়েট ছিলেন ইংলিশ লিটারেচারে, তো জন ডান নিজের কবিতায় 3 ধরনের কবিতা লিখেছিলেন টোটাল নিজের লাইফের ক্যারিয়ারে, লিটারেরি ক্যারিয়ারে। প্রথম যেটা কবিতা লিখেছিলেন, মানে আর্লি স্টেজে জন ডান যে কবিতাগুলো লিখেছিলেন সেটা হচ্ছে লাভ পোয়েমস বা অ্যামোরাস পোয়েম। অ্যামোরাস মানে সেক্সুয়াল পোয়েম, অ্যামোরাস মানে সেক্সুয়াল, অ্যামোরাস মানে হচ্ছে সেক্সুয়াল পোয়েম। ওকে, তো জন ডান প্রথম নিজের লাইফের ক্যারিয়ারে স্টার্ট করেছিল অ্যাজ এ লাভ পোয়েট হিসাবে। তো জন ডান প্রথম নিজের ক্যারিয়ারে কেমন পোয়েম লিখতো? সেক্সুয়াল পোয়েমস। ওকে, ঠিক আছে। তারপরে জন ডান যখন ক্যারিয়ারে আরও আগে বাড়লেন, অনেকটা আগালেন, তখন তিনি প্লেটোলিক লাভ পোয়েমস টাইপের পোয়েম লিখতেন। ওকে, তারপরে জন ডান যখন জীবনে তার শেষ পর্যায়ের কাছাকাছি চলে গেলেন, তখন তিনি রিলিজিয়াস পোয়েমস লিখলেন বা হলি সনেটসগুলো লিখলেন। ওকে, আর আজকে আমরা যেটা কবিতাটা পড়তে যাচ্ছি বা আমাদের সিলেবাসে যে কবিতাটা আছে ওটা হচ্ছে ব্যাটার মাই হার্ট, ওটা হচ্ছে জন ডানের লেখা একটা হলি সনেট। ওকে, আচ্ছা, এবার আমরা দেখছি যে জন ডানের ব্যাপারে আমরা কিছু বেসিক ইনফরমেশন জেনে নেব, আর এইটাই হচ্ছে মেন। কবিতাটা বুঝবার আগে যদি আমরা এই জিনিসটা বুঝে নিই তাহলে কবিতাটা আমরা 90% বুঝে গেলাম। কবিতাটা কিচ্ছু নাই, একদম ইজি আছে। কবিতাটা বুঝবার আগে আমি বাস এই ইনফরমেশনটা জেনে নিলেই আমরা বুঝে যাব। এখন নোটস বানাবি না, এখন একবার শুনে নে ভালো করে, দেন সেকেন্ড টাইম যখন তুই আবারও দেখবি তখন নোটসটা বানাবি, ভিডিও পজ করে করে। ওকে, না, জন ডানের আমরা এবার একটুখানি করে বায়োগ্রাফি দেখতে পাচ্ছি। ওকে, দেখবো এবার। জন ডান হচ্ছে 1572-তে জন্মগ্রহণ করেন, আর 1631-এ জন ডান হচ্ছে মারা যান। জন্মগ্রহণ করেন হচ্ছে এলিজাবেথেন এজ, মারা যায় হচ্ছে আমাদের কোন এজে, এটা কমেন্ট করে বলবি জন ডান কোন এজে মারা যান। ওকে, আমি একটু আগে বললাম। আচ্ছা, জন ডানের নাম হচ্ছে জন ডান। ওকে, জন ডানের ফুল নেম হচ্ছে জন ডান। ওকে, জন ডান 1572-তে এলিজাবেথেন এজে
জন্মগ্রহণ করে, যেটাকে এজ অফ রেনেসান্স বা এজ অফ ডিসকভারি বা এজ অফ শেক্সপিয়ারও বলা হয়ে থাকে। জন ডান হচ্ছে মারা যায় 1631-এ জ্যাকোবিয়ান এজে। ওকে, জন ডান আমাদের ফেমাস ছিল ইংলিশ লিটারেচারে ফাদার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি বলেই জন ডান আমরা ইংলিশ লিটারেচারে জন ডানকে চিনি। ওকে, তারপরে জন ডানের প্রফেশনস কী ছিল? জন ডান একদিকে যেমন পোয়েট ছিলেন, অন্যদিকে তিনি লয়ার ছিলেন, অন্যদিকে তিনি সোলজারও ছিলেন, অন্যদিকে তিনি প্রিস্ট ছিলেন, অন্যদিকে তিনি ফিলোসফার ছিলেন। বুঝতে পারছি জন ডানের ট্যালেন্ট দেখ, তিনি একদিকে যেমন পোয়েট ছিলেন, ভালো মেটাফিজিক্যাল পোয়েট ছিলেন, অন্যদিকে তিনি লয়ার ছিলেন, তার পাশাপাশি তিনি একজন গ্রেট স্কলার ছিলেন, তিনি প্রিস্ট ছিলেন, তিনি সোলজার ছিলেন, তিনি ফিলোসফার ছিলেন। তো এখানে সোলজারটা লেখা নেই, সোলজারও লিখে দিবি, ঠিক আছে? তো তিনি এত কিছু নিজের প্রফেশনে ছিলেন, বুঝতে পারছিস? মানে একটা মানুষের কতটা ডাইভার্সিটি আছে তুই ভালো করে ভাব। পোয়েট ছিলেন, লয়ার ছিলেন, স্কলার ছিলেন, প্রিস্ট ছিলেন, ফিলোসফার ছিলেন, সোলজার ছিলেন, আর প্রত্যেকটা জিনিসের এক্সপ্লানেশন আমরা কবিতায় দেখতে পাবো, ঠিক আছে? তারপরে জন ডান was born into a Roman Catholic family during a time when Catholicism was completely banned in England. জন ডান একটা রোমান ক্যাথলিক ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন এমন একটা সময় যে সময় ক্যাথলিসিজম ওয়াজ কমপ্লিটলি ব্যান্ড, যে সময় ক্যাথলিক রিলিজিয়নটা ক্রিশ্চিয়ানিটি কমপ্লিটলি ব্যান্ড ছিল। আচ্ছা, ক্যাথলিকটা কি? অ্যাকচুয়ালি কী হতো যে জন ডান তো একজন খ্রিশ্চান ছিলেন, তো সেই সময় জন ডানের টাইমে ক্রিশ্চিয়ানিটি দুটো ব্রাঞ্চে বিভক্ত ছিল মেইনলি, একটা হচ্ছে ক্যাথলিক, একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট। ওকে, তো ক্যাথলিক হচ্ছে ক্রিশ্চিয়ানিটির পুরনো ব্রাঞ্চ, আর প্রোটেস্ট্যান্ট হচ্ছে ক্যাথলিক থেকে একটু নিউ ব্রাঞ্চ। ওকে, তো ক্যাথলিক যারা ছিলেন তারা মনে করতেন যে পোপ কারা স্যার? পোপ হচ্ছে চার্চে বিভিন্ন ধরনের পুরোহিত থাকে, যাকে পুরোহিতদের হেডকে বলা হয় পোপ। ওকে, ক্যাথলিক যারা ছিলেন তারা মনে করতেন যে চার্চের হেড হচ্ছে পোপ। ওকে, আর যারা প্রোটেস্ট্যান্ট ছিলেন তারা কি মনে করতেন? চার্চের হেড হচ্ছে আমাদের ইংল্যান্ডের মোনার্ক বা রাজা বা রানী, যিনি সিংহাসনে থাকবেন তিনি হচ্ছেন চার্চের হেড। তো জন ডান ওয়াজ এ স্ট্রং ক্যাথলিক, যে জন ডান বিশ্বাস করতেন যে চার্চের হেডকে, চার্চের হেড হচ্ছে আমাদের পোপ নাকি ইংল্যান্ডের রাজা। তো জন ডান যে টাইমটাতে জন্মগ্রহণ করেন ওই টাইমটাতে ইংল্যান্ড সোসাইটিতে বা ইংল্যান্ডে ক্যাথলিসিজম ওয়াজ কমপ্লিটলি ব্যান্ড। মানে ওই সময় কি করা হতো যে বলা হতো যে না, ইংল্যান্ডের রাজা হচ্ছে ইংল্যান্ডের তৎকালীন চার্চের হেড, নাকি ইংল্যান্ডের চার্চের হেড হচ্ছে পোপ। তো এইটা বিশ্বাসী ছিল সেই সময়ের মানুষজন না, কিন্তু জন ডান ছিল একটা ক্যাথলিক। জন ডান মনে করতো যে পোপ ইজ দ্য হেড অফ দ্য চার্চ। তো এই যে জন ডানের সাথে একটা প্রবলেম হবে যে জন ডান ক্যাথলিক ধর্ম ছিল, তো এবার জন ডানকে ক্যাথলিক ধর্ম হবার জন্য নানা রকম প্রবলেম ফেস করতে হবে তার নিজের লাইফে, একটার পর একটা আমরা প্রবলেমস এবার দেখবো। ওকে, হিজ ফ্যামিলি লিভড আন্ডার religious pressure and fear because Catholics were treated as enemies of the state. তার ফ্যামিলি মানে জন ডানের ফ্যামিলিকে রিলিজিয়াস প্রেসার সহ্য করতে হতো, কারণ ক্যাথলিক ধর্ম তো ব্যান ছিল না। তো ওই টাইমে জন ডানের ফ্যামিলি যেহেতু ক্যাথলিক ধর্মকে বিশ্বাস করতো, তার জন্য জন ডানের ফ্যামিলিকে নানা রকম বাধা বিপত্তির সম্মুখীন করতে হয়। হিজ ফাদার ডাইড, জন ডানের বাবার নাম ছিল জন ডান স্যার। জন ডান স্যার, জন ডানের বাবার নাম একই জন ডান, কিন্তু যেহেতু বাবা বয়সে বড় তার জন্য পাশে স্যার লাগিয়ে দেওয়া হয়, ঠিক আছে? তো জন ডানস ফাদার, জন ডান স্যার ডাইড হোয়েন জন ডান ওয়াজ 4 years old. জন ডানের বাবা মারা যায় যখন জন ডানের বয়স মাত্র হচ্ছে 4 বছর। ওকে, জন ডান নিউ দ্যাট, জন ডান জানতো যে অ্যাট লিস্ট 11 members অফ হিজ ফ্যামিলি হ্যাড বিন এক্সিকিউটেড জাস্ট ফর বিং ক্যাথলিক। জন ডান এটা ভালো করে জানতো যে তার ফ্যামিলি মেম্বারসদের মধ্যে 11 জন ফ্যামিলি মেম্বারসদের ইংল্যান্ড থেকে বের করে দেওয়া হয়েছিল সেই সময়, কারণ তারা ক্যাথলিক ছিল বলে। তো একটা মানুষ যে দেখছে যে ক্যাথলিক হবার জন্য আমার 11 জন ফ্যামিলি মেম্বারকে এক্সিকিউট করে দিচ্ছে ইংল্যান্ডের মোনার্ক, তো ওই নিজের ধর্মকে আস্তে আস্তে কোশ্চেন করা স্টার্ট করবে যে আমি ক্যাথলিক, এটা কি আমি ঠিক করছি, আমার রিলিজিয়ান কি সত্যি ভালো? তো এবার জন ডান কোশ্চেন করা স্টার্ট করছে। ওকে, এবার দেখ জন ডান অক্সফোর্ডের হার্ট হল কলেজে পড়তে যায় মাত্র 11 বছর বয়সে। ওকে, তারপরে সেখান থেকে পড়াশোনা কমপ্লিট করার পর ট্রিনিটি কলেজ কেমব্রিজ ইউনিভার্সিটির আন্ডারে তিনি পড়াশোনা করেন। অক্সফোর্ড আর কেমব্রিজ দুটো জায়গায় জন ডান হচ্ছে পড়াশোনা করেন, ঠিক আছে? কিন্তু জন ডান হচ্ছে কোনো ডিগ্রি পান না, কারণ কি জন ডান ওথ অফ সুপ্রিমেসি নেননি। ওথ অফ সুপ্রিমেসি কি? ওথ অফ সুপ্রিমেসি বলে যে যখন ওই টাইমে একটা রুল ছিল যে তুমি কেমব্রিজ বা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ডিগ্রি নেওয়ার পূর্বে তোমাকে একটা ওথ মানে শপথ নিতে হবে, যে তুমি শপথ নাও যে তুমি একসেপ্ট করছো ইংল্যান্ডের চার্চের হেড হচ্ছে ইংল্যান্ডের মোনার্ক। বাট জন ডান ওয়াজ এ ক্যাথলিক, তো জন ডান তাই জন্য শপথ নেয়নি বলে জন ডানকে ডিসক্রিমিনেশনের ফেস করতে হয়, মানে জন ডানকে কোনো ডিগ্রি দেওয়া হয়নি। কিন্তু জন ডান অক্সফোর্ড আর কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে পড়ছে, কিন্তু ডিগ্রি পায়নি কেন? কারণ জন ডান হচ্ছে ওথ অফ সুপ্রিমেসি নেননি। তো ক্যাথলিক হওয়ার জন্য তিনি পড়াশোনার
কাজে দেখলাম যে কেমব্রিজ আর অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ডিগ্রি পেলেন না, এটা একটু মনে রাখবি। ওকে, তারপরে হ্যাঁ, ডিউরিং ডানস টাইম ক্রিশ্চিয়ানিটি ইন ইংল্যান্ড ওয়াজ ডিভাইডেড ইন্টু টু গ্রুপস। ডানের সময় না ইংল্যান্ডে ক্রিশ্চিয়ানিটি দুটো গ্রুপে বিভক্ত ছিল। একটা হচ্ছে ক্যাথলিক, যারা বিশ্বাস করতো পোপ ওয়াজ দ্য হেড অফ দ্য চার্চ, আর একটা ছিল প্রোটেস্ট্যান্ট, যারা বিলিভ করতো যে ইংল্যান্ডের মোনার্ক হচ্ছে হেড অফ দ্য চার্চ। ওকে, তো জন ডান কোনটা ধর্মে বিশ্বাসী? জন ডান মনে করতো যে না, পোপ হচ্ছে হেড অফ দ্য চার্চ। জন ডান এটা মানতোই না, যে জন ডান এটা মানতে অস্বীকার করে যে না, ইংল্যান্ডের চার্চের হেড হচ্ছে ইংল্যান্ডের মোনার্ক। তো এটা যেহেতু জন ডান মানেনি, তার জন্য জন ডান অক্সফোর্ড আর কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা কমপ্লিট করবার পরও জন ডান হচ্ছে ডিগ্রি পায়নি। মানে জন ডান ক্যাথলিক হবার জন্য কত রকম ডিসক্রিমিনেশনে ফেস করছে। প্রথমবার দেখলো যে ক্যাথলিক হবার জন্য 11 জন ফ্যামিলি মেম্বার্সকে ইংল্যান্ডের মোনার্ক বের করে দেয় স্টেট থেকে। দ্বিতীয়বার হচ্ছে যখন জন ডান পড়াশোনা করেন অক্সফোর্ড আর কেমব্রিজ ইউনিভার্সিটিতে, তখন ক্যাথলিক হবার জন্য জন ডানকে কোনো রকম ডিগ্রি দেওয়া হয়নি। ওকে, তারপরে আরও সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানিস? জন ডানের ব্রাদার মানে ভাইয়ের নাম ছিল হেনরি ডান। ওকে, জন ডানের দাদার নাম ছিল হেনরি ডান। তো জন ডানের দাদা হেনরি ডানকে না কারাবন্দি করা হয়, কারণ হেনরি ডানকে হেনরি ডান তার নিজের বাড়িতে একটা ক্যাথলিক প্রিস্টকে জায়গা দিয়েছিলেন বলে। তখন ইংল্যান্ডের মোনার্ক জানতে পারেন যে হেনরি ডান তার নিজের বাড়িতে একটা ক্যাথলিক প্রিস্টকে জায়গা দিয়েছেন, আর এটা জানতে পারার পর হেনরি ডানকে একটা প্রিজনে বা জেলে কারাবন্দি করে রাখা হয়। আর সেই প্রিজনে হচ্ছে হেনরি ডান প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তো এইবার জন ডানের মনে কিন্তু রিলিজিয়ানকে আরও কোশ্চেন করা স্টার্ট করছে জন ডান, যে আমি যে ক্যাথলিক আছি, তাহলে কি এটা কি সত্যি আমি ভুল করছি? ক্যাথলিক হওয়ার জন্য আমার ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে 11 জনকে রাজা দেশ থেকে বের করে দিল। আমি ক্যাথলিক হওয়ার জন্য অক্সফোর্ড আর কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে ডিগ্রি পাইনি। আমার দাদা হেনরি ডান একটা ক্যাথলিক প্রিস্টকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিল বলে তিনি জেলে প্লেগ রোগ আক্রান্ত হয়ে মারা যায়। তো এবার জন ডান হচ্ছে কোশ্চেন করা স্টার্ট করছে। ওকে, তারপরে দেখছি জন ডান একজন লয়ার ছিল, লিঙ্কন ইন কলেজে জন ডান পড়াশোনা করে। ঠিক আছে, জন ডান বিভিন্ন রকম মিলিটারি এক্সপিডিশন মানে বিভিন্ন যুদ্ধ অবস্থায় পার্টিসিপেট করে অ্যাজ এ সোলজার হিসাবে, এটা তো আমি বললাম। জন ডানের নলেজ ছিল অ্যাস্ট্রোলজিতে, অ্যালকেমি মানে হচ্ছে সেই সময়ের কেমিস্ট্রিকে অ্যালকেমি বলা হতো। অ্যাস্ট্রোলজি সম্পর্কে জন ডানের নলেজ ছিল, অ্যালকেমি সম্পর্কে, কেমিস্ট্রি সম্পর্কে নলেজ ছিল, মেডিসিন সম্পর্কে নলেজ ছিল, জিওমেট্রি মানে জ্যামিতি সম্পর্কে নলেজ ছিল, অ্যান্ড ফিলসফি সম্পর্কে জন ডানের নলেজ ছিল। ওকে, একটা মানুষ যার অ্যাস্ট্রোলজি সম্পর্কে নলেজ আছে, অ্যালকেমি বা কেমিস্ট্রি সম্পর্কে নলেজ আছে, মেডিসিন সম্পর্কে নলেজ আছে, সায়েন্স সম্পর্কে নলেজ আছে, জিওমেট্রি বা জ্যামিতি সম্পর্কে নলেজ আছে, ফিলোসফি সম্পর্কে নলেজ আছে। একাধারে তিনি যেমন সৈনিক, অন্যধারে তিনি ফিলোসফার। তো এত বড় একটা দার্শনিক, এত বড় একটা স্কলার, এত বড় একটা রাইটার যখন একটা কবিতা লিখবেন, তখন আমরা প্রত্যেকটা জিনিস থেকে ছোঁয়া আমরা পাবো। দেখবো যে তার কবিতায় তিনি লজিক্যাল আর্গুমেন্টেটিভ ওয়েতে একজন লয়ারের মতো কথা বলছেন, অন্যদিকে তিনি তার কবিতাগুলোতে জিওমেট্রি বা জ্যামিতি থেকে বিভিন্ন সিম্বলিজম ইউজ করছেন। তারপর দেখবো অ্যাস্ট্রোলজি থেকে তিনি কনসেপ্ট ইউজ করছেন, কেমিস্ট্রি থেকে বিভিন্ন কনসেপ্ট ইউজ করবেন, সায়েন্স থেকে কনসেপ্ট ইউজ করবেন, দার্শনিকদের মতো যুক্তি দিয়ে কথা বলবেন, লজিক ওয়েতে কথা বলবেন। ওকে, জন ডান রিড প্লেটো অ্যান্ড অ্যারিস্টটল। জন ডান প্লেটো আর অ্যারিস্টটলের মতো বিখ্যাত সব ফিলোসফারের সমস্ত রাইটিংস পড়েছিল। অ্যান্ড জন ডান ওয়াজ ফ্লুয়েন্ট ইন ল্যাটিন, ইটালি অ্যান্ড গ্রিক। এবং জন ডান ল্যাটিন, ইটালি আর গ্রিকে ফ্লুয়েন্ট ছিলেন। ওকে, তারপর ক্যারিয়ার, এবার দেখবো যে জন ডানের ক্যারিয়ার আর ম্যারেজ নিয়ে একটু আমরা জানবো। ওকে, এইগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস আমি যেগুলো বলছি ওগুলো কিন্তু এমনি বলছি না, প্রত্যেকটা জিনিস কবিতাটার সাথে রিলেটেড আছে। তুই আজকে ভালো করে ক্লাসটা শুন, যেদিন কবিতাটা পুরোটা শুনে নিবি 2-3টা ক্লাস, তুই বলবি হ্যাঁ ঠিক বলছিল যে এইগুলো প্রত্যেকটা কবিতাটার সাথে রিলেটেড আছে। তারপরে জন ডান সার্ভ এজ এ সেক্রেটারি টু স্যার থমাস এগারটন। জন ডান অ্যাজ এ সেক্রেটারি হিসাবে কাজ করে স্যার থমাস এগারটনের আন্ডারে। ওকে, ইন 1601 হি সিক্রেটলি ম্যারিড অ্যান মোর। 1601 জন ডান এবার বিয়ে করে নেন লুকিয়ে, সিক্রেটলি বিয়ে করেন। ওকে, এটা লক্ষ্য করার বিষয়, জন ডান ম্যারিড সিক্রেটলি, লুকিয়ে বিয়ে করেন কাকে? অ্যান মোরকে বিয়ে করেন। অ্যান মোর কে ছিলেন? জন ডান যার আন্ডারে, জেনার আন্ডারে হচ্ছে সেক্রেটারি পদে কাজ করছিলেন স্যার থমাস এগারটন। এই অ্যান মোর ছিলেন স্যার থমাস এগারটনের নিস। তো জন ডান লুকিয়ে অ্যান মোরকে বিয়ে করলেন 1601-এ। ঠিক আছে, কিন্তু অ্যান মোরের বাবার নাম ছিল জর্জ মোর। যখন এটা জানতে পারেন যে জন ডান তার মেয়েকে লুকিয়ে বিয়ে করেছে, তখন জন ডানকে জেলে বন্দি করে দেওয়া হয় কিছু বছরের জন্য। ওকে, যখন জন ডান জেল থেকে বেরিয়ে যায়, তখন জন ডানের যে পলিটিক্যাল ক্যারিয়ার ছিল, রেপুটেশন ছিল, পজিশন ছিল, ইনকাম ছিল, সব কিছু বন্ধ হয়ে যায় জন ডানের। মানে জেল থেকে বেরোনোর প্রায় 10 বছর পর্যন্ত জন ডান হচ্ছে পোভার্টিতে বা দারিদ্রতায় ভুগে। ওকে, আউট অফ দিস পেইন, এই পেইনটা সহ্য করতে না পেরে জন ডান ফেমাসলি রোট জন ডান অ্যান্ড ডান আনডান। মানে
অ্যান মোরকে বিয়ে করে জন ডান নিজের ক্যারিয়ারে সব কিছু হারিয়ে দিলেন। এত কিছু স্ট্রাগলের পরও জন ডানের সাথে অ্যান ডানের খুব ভালো বন্ডিং ছিল। জন ডান অ্যান ডানকে সম্পর্ক খুবই ভালো ছিল। যখন জন ডান জেল থেকে বেরিয়ে যায়, তারপর জন ডানের সাথে অ্যান মোরের 12টা ছেলে মেয়ে হয়েছিল। ওকে, আর 12টা ছেলে মেয়ের মধ্যে 5 জন ছেলে মেয়ে এরমইভাবে মারা যায়, মানে জন্ম হতে হতে কিছুদিনের মধ্যে মারা যায়। তো একটা মানুষ যে 4 বছর বয়সে নিজের বাবাকে হারিয়েছে, যে নিজের 12টা ছেলে মেয়ের মধ্যে 5টা ছেলে মেয়েকে ছোটবেলায় হারিয়েছে। তারপরে দেখবো ইন 1617 সালে জন ডান তার ওয়াইফ অ্যান মোরকে হারিয়ে দেন, মানে অ্যান মোর মারা যান। কিভাবে মারা যান? জন ডানের সাথে অ্যান মোরের টোটাল 12টা সন্তান ছিল। তো 12 নম্বর সন্তানকে জন্ম দিতে গিয়ে অ্যান মোর মারা যান। ঠিক আছে, তো জন ডান নিজের ক্যারিয়ারে সব কিছু হারিয়েছে। ছোটবেলা 4 বছর বয়সে নিজের বাবাকে হারিয়েছে। 11 বছর বয়সে যখন অক্সফোর্ডে পড়তে যায়, কেমব্রিজে পড়তে যায়, তখন ক্যাথলিক হওয়ার জন্য জন ডানকে কোনো ডিগ্রি দেওয়া হয়নি। জন ডানের বয়স যখন মনে হয় প্রায় 21 বছর, তখন জন ডান তার নিজের দাদা হেনরি ডানকে হারিয়ে দেন। কারণ হেনরি ডান তার নিজের বাড়িতে একটা ক্যাথলিক প্রিস্টকে জায়গা দেন বলে হেনরি ডানকে একটা প্রিজনে বন্দি করা হয়, এবং সেই প্রিজনে হেনরি ডান প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা যান। তারপরে জন ডান যখন 1601-এ, তখন জন ডানের বয়স 29 ইয়ার্স, তখন জন ডান বিয়ে করেন স্যার থমাস এগারটনের নিসকে, যার নাম অ্যান মোর। কিন্তু অ্যান মোরকে যখন বিয়ে করেন, আর এই সিক্রেটলি ম্যারেজের কথা যখন অ্যান মোরের বাবা জর্জ মোর জানতে পারেন, তখন জন ডানকে কারাবন্দি করা হয়। কারাবন্দি থেকে যখন জন ডান কিছু বছর পর বের হয়, তখন জন ডান তার ক্যারিয়ার হারালো, রেপুটেশন হারালো, যত সমস্ত ধনসম্পত্তি ছিল সব কিছু আস্তে আস্তে নষ্ট হয়ে গেল। তখন জন ডান ফেমাসলি লিখেছিলেন, প্রিজন থেকে তার ওয়াইফকে চিঠিতে লিখেছিলেন, জন ডান অ্যান ডান আন্ডার, মানে অ্যান মোরকে বিয়ে করে জন ডান সব কিছু হারালেন। ওকে, তারপরে 12টা সন্তানের মধ্যে 5টা সন্তানকে জন ডান এরমই হারালেন, মানে জন্ম হতে গিয়ে বা কিছুটা জন্মানোর পর কিছুদিন বেঁচে ছিল সন্তান, তারপরে মারা যায়। তারপর দেখছি ফাইনালি 1617-এ জন ডান তার বিলাভেড বা ওয়াইফ অ্যান মোরকে হারিয়ে দেয়, মানে অ্যান মোর ওয়াজ ডাইড ইন 1617। তো এইগুলো পার্সোনাল লস জন ডানকে গভীরভাবে আহত করেছিল। ঠিক আছে, তার জন্য জন ডান কবিতাটা লিখছে ব্যাটার মাই হার্ট। ব্যাটার মানে ভেঙে দাও, নষ্ট করে দাও, টুকরো টুকরো করে দাও আমার হার্টকে। আমি আর এই সমস্ত কষ্ট সহ্য করতে পারছি না। আমার মনে যে ক্যাথলিক যে বিলিফটা আছে, আমি ক্যাথলিক হওয়ার জন্য এত সমস্ত ডিসক্রিমিনেশন ফেস করছি, তো এইবার নাও আই এম গোয়িং টু চেঞ্জ মাই রিলিজিয়াস ফেইথ ফ্রম ক্যাথলিক টু অ্যাংলিকানিজম। আমি এবার ক্যাথলিক থেকে অ্যাংলিকানিজম ধর্মতে যাব। তো তার আগে জন ডান রিকোয়েস্ট করছে গডকে যে আমার মনে যেটা ক্যাথলিক যেটা বিলিফ আছে, ওই বিলিফটাকে ব্যাটার করে দাও, মানে ভেঙে দাও। বোঝা যাচ্ছে? এতগুলো পার্সোনাল কারণ আছে, তার জন্য জন ডান কিন্তু ব্যাটার মাই হার্টটা লিখছে। বোঝা গেল? ওকে, তারপরে সেই সময় দেখছি যে জ্যাকোবিয়ান ছিল, যে টাইমটাতে কিং জেমস I জন ডানকে বারবার প্রেসার করছিল যে যাতে জন ডান ক্যাথলিক থেকে প্রোটেস্ট্যান্ট ধর্মতে কনভার্ট করে নেয় নিজের রিলিজিয়নকে। ওকে, এবং জন ডান ফাইনালি 1615-এ ক্যাথলিক থেকে প্রোটেস্ট্যান্ট ধর্মতে কনভার্ট হয়ে যায়। ওকে, তারপরে আমরা দেখছি যে এইগুলো তো আমি বলে দিলাম। তারপরে আমরা দেখব যে জন ডান কোন কারণগুলোতে লিখেছে। এবার আমি সামারাইজ করে দিচ্ছি যে কেন ব্যাটার মাই হার্ট লিখেছে। ওকে, জন ডান কম্পোজড মোস্ট অফ হিজ হলি সনেটস। জন ডান লিখেছিলেন তার বেশিরভাগ হলি সনেটস ইনক্লুডিং ব্যাটার মাই হার্ট অ্যারাউন্ড 1609 to 1610 ডিউরিং দ্য ডার্কেস্ট ফেজ অফ হিজ লাইফ। কারণ এই সময় আমরা দেখছি জন ডান তার নিজের অলরেডি বাবাকে হারিয়ে দিয়েছেন। ঠিক আছে, একের পর এক তার সন্তান হারাচ্ছেন। তিনি রিসেন্টলি জেল থেকে বেরিয়েছেন এবং পোভার্টির মধ্যে দিয়ে যাচ্ছেন। ঠিক আছে, তিনি তার দাদা হেনরি ডানকে হারিয়ে দিয়েছেন। মানে এই টাইমটা ছিল জন ডানের লাইফের ডার্কেস্ট ফেজ, যখন জন ডান তার নিজের জীবনে সবটা কিছু হারিয়ে দিয়েছিলেন। ওকে, জন ডান রোড টোটাল 19 হলি সনেটস। জন ডান টোটাল 19টা বা 19টা হলি সনেটস লিখেছিলেন, ইনক্লুডিং ব্যাটার মাই হার্ট 3% গড। তার মধ্যে ব্যাটার মাই হার্ট 3% গড অন্যতম। 19টার মধ্যে ব্যাটার মাই হার্ট 14তম কবিতা। ওকে, এটা মনে রাখবো। 19টা হলি সনেটসের মধ্যে ব্যাটার মাই হার্ট আমাদের 14 নম্বর হলি সনেটস। ওকে, ডিউরিং দ্যাট টাইম, ওই সময়ে when Dan had already lost almost everything from his own life, যে সময়টাতে জন ডান তার নিজের লাইফ থেকে সমস্ত কিছু হারিয়ে ফেলেছিলেন। জন ডান লস্ট হিজ ফাদার অ্যান্ড ব্রাদার। জন ডান নিজের বাবাকে হারিয়েছিলেন, নিজের ভাইকে হারিয়েছিলেন। হি লস্ট সেভারেল অফ হিজ চিলড্রেন। তিনি অনেকগুলো চিলড্রেনকে হারিয়েছিলেন।
দ্য লস অফ ওয়েলথ, তিনি অনেক টাকা পয়সার ওই টাইমে লস হয়েছিল, ঠিক আছে। ক্যারিয়ারে আমরা দেখলাম তার পজিশনটা হারিয়েছিলেন, রেপুটেশন হারিয়েছিলেন, অ্যান্ড ফাইনালি দ্য হার্ট ব্রেকিং ডেথ অফ হিজ বিলাভেড ওয়াইফ অ্যান্ড মোর, এবং সর্বশেষে জর্ডান তার নিজের ওয়াইফকেও হারিয়েছিলেন। ইট ওয়াজ রিটেন হোয়েন ডান ওয়াজ শিফটিং ফ্রম ক্যাথলিসিজম টু অ্যাংলিকানিজম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। এই কবিতাটা ব্যাটার মাই হার্ট লিখিত হয়েছিল ওই সময়টা, যে সময়ে জর্ডান ক্যাথলিক থেকে নিজের ধর্ম অ্যাংলিকানিজমে ট্রান্সফার করছিলেন, বিকজ কিং জেমস ওয়ান জর্ডানকে প্রেসার করছিল যে তুমি নিজের ক্যাথলিক ধর্ম ছেড়ে প্রোটেস্টান্ট ধর্মতে চলে আসো, ঠিক আছে। তো ব্যাটার মাই হার্ট রিফ্লেক্টস হিজ ইনার স্ট্রাগল। তো ব্যাটার মাই হার্ট দেখাবে জর্ডানের মনের যে স্ট্রাগলটা আছে ওইটা দেখাবে। ইট শোজ দ্য পেইন অফ হিজ সোল। এটা এমন একটা দুঃখ দেখাবে, এমন একটা মনের দুঃখ দেখাবে, দ্যাট ইজ সাফারিং ফ্রম রিলিজিয়াস কনফিউশন, যেটা রিলিজিয়াস কনফিউশন থেকে সাফার করছে, যে তিনি ক্যাথলিক ধর্ম ছাড়বেন না ছাড়বেন না, তিনি প্রোটেস্ট্যান্ট অ্যাকসেপ্ট করবেন না করবেন না, বাট স্টিল লঙ্গিং ফর গডস লাভ অ্যান্ড পিস। কিন্তু জর্ডানের মনে একটাই কিছু চাই, ওটা হচ্ছে আমাদের শান্তি, ওকে। সো দিস মেটাফিজিক্যাল সনেট, সেই জন্য এই মেটাফিজিক্যাল সনেটটা ইজ দ্য ডিপেস্ট ক্রাই অফ এ ম্যান। এটা হচ্ছে জর্ডানের মনের ওই কান্নাটা, হু হ্যাড লস্ট এভরিথিং ফ্রম হিজ লাইফ, যখন জর্ডান নিজের জীবনে সব কিছু হারিয়ে ফেলেছিলেন। ডানস হার্ট ওয়াজ ফুল অফ পেইন, যখন ডানের হার্টটা কষ্টে ভরে উঠেছিল, গিল্ট অ্যান্ড রিলিজিয়াস কনফিউশন, যে ডান বুঝতে পারছেন না তিনি ক্যাথলিক ধর্ম ছেড়ে অ্যাংলিকান ধর্ম অ্যাকসেপ্ট করবেন না। কারণ তুই একটা জিনিস ভাব, যে জর্ডান সায়েন্স সম্পর্কে নলেজ ছিল, অ্যাস্ট্রোলজি সম্পর্কে নলেজ আছে, কেমিস্ট্রি সম্পর্কে নলেজ আছে, জিওমেট্রি সম্পর্কে নলেজ আছে, একদিকে তার লয়ারের মতো স্ট্রং রিজন আছে যে তাকে ভিতর থেকে বাধা দিচ্ছে যে না তুমি ক্যাথলিক থেকে অ্যাংলিকানিজমে যাবে না। তো ওই রকম একটা মানুষ যখন তার নিজের জীবনে সব কিছু হারিয়েছে, আর হারাবার পর যখন একটা ধর্ম থেকে অন্য ধর্মতে যাবে, ছোট থেকে যখন জর্ডান ক্যাথলিক ধর্মকে বিশ্বাস করেছে, আর হুট করে বড় হয়ে একটা মানুষের অন্য ধর্মে রূপান্তর হওয়া বা অন্য ধর্মে ট্রান্সফার হওয়া কতটা টাফ। আর যে মানুষটা সায়েন্স জানে, লজিক জানে, কারণ তিনি তো ট্রান্সফার হতে চাইছেন, কিন্তু লজিক বা বিভিন্ন রকম সাইন্টিফিক যুক্তি বা রিজন তাকে বারবার ভিতর থেকে বাধা দিবে। লয়ার তো লয়ারের মতো এক একটা যুক্তি তাকে বাধা দিচ্ছে যে না তুমি ক্যাথলিক ধর্ম ছেড়ে যেও না। তো জর্ডানের হার্টটা মানে কনফিউশনে হয়ে আছে, তাই জন্য জর্ডান লিখছে ব্যাটার মাই হার্ট, আমার হার্টে যে রিজন আছে যেটা আমাকে ক্যাথলিক থেকে অ্যাংলিকানিজমে ট্রান্সফার হতে দিচ্ছে না। জর্ডান রিকোয়েস্ট করছে তুমি আগে প্রথমে আমার হার্টটাকে ভাঙো। জর্ডান গডকে রিকোয়েস্ট করছে ব্যাটার মাই হার্ট, মানে তুমি আমার হার্টটাকে ভাঙো। এইটা ছিল কবিতাটার ব্যাকগ্রাউন্ড, ওকে, বোঝা গেল? তাহলে ব্যাকগ্রাউন্ড আমি ভালো করে বললাম, তো ভালো করে পড়বি প্রত্যেকটা কিছু, আমি যতটা সম্ভব হয় ভালো করে বলবার চেষ্টা করলাম। আজকে কবিতাটার ইন্ট্রোডাকশনে থাকলো, আমি চাইলে ক্লাসটা বড় করতে পারতাম, বাট ছোট ছোট ক্লাস করব, বাট ভালো করে আমরা কমপ্লিট করবো, ওকে। আর বড় ক্লাস করলে পরীক্ষার টাইমে যেটা তোর রিলেভেন্ট ওইটুকুটা দেখবি, তার জন্য পার্টে পার্টে করে ক্লাস দেওয়া, ওকে। এইবার যদি ক্লাসটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বুঝে গেলি যে না জর্ডান কেন ব্যাটার মাই হার্ট লিখলো, কেন লিখলো, তাহলে তোর যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দিতে পারিস যদি ভালো লাগে তো, ওকে। আর চ্যানেলটাতে আর নতুন হলে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিবি, আর একটুখানি শেয়ার করে দিবি। আর সবাইকে হ্যাপি দিওয়ালি, ঠিক আছে? সবাইকে হ্যাপি দিওয়ালি, সবাই খুব ভালো করে দিওয়ালি কাটা, ঠিক আছে? অনেক কারো নার্সিং এক্সাম আছে, তাহলে সবাই কমেন্টে জানাবি যে কেমন হলো কার এক্সাম, আর জানাবি যে ভিডিওটা কেমন লাগলো, বা ভিডিওতে আরও কী কী ধরনের ইমপ্রুভমেন্ট তোরা চাস, ওকে, ঠিক আছে? তো প্রথমবার ভিডিওটা যারা দেখলি সেকেন্ড টাইম আবারও দেখবি, আর দেখে নোটসটা হচ্ছে ভিডিও পজ করে করে বানাবি, ওকে। আর যারা যদি অনলাইন ব্যাচে এনরোল হতে চাইছে তাহলে দিওয়ালি অফার আছে, 20% অফ আমাদের চলছে, ঠিক আছে? যারা যারা এনরোল হবি এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারিস। যারা যারা কালী পুজোর পর প্রথম 5 দিনের মধ্যে অ্যাডমিশন নেবে তাদের জন্য ব্যাচে 20% অফ আছে, ওকে। তাহলে যারা যদি অ্যাডমিশন নিবি তাহলে হতে পারিস, 20% অফ আছে, আর একটু ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিবি, ওকে। আর এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, যে গ্রুপটাতে নোটস বা বিভিন্ন রকম আপডেট দেওয়া হবে। তো এই গ্রুপটা থেকে স্ক্যান করে তোরা হচ্ছে এই গ্রুপটাতে জয়েন করে নিতে পারিস, ওকে। আর থ্যাংক ইউ সবাইকে এত মন দিয়ে শুনবার জন্য। কোনো রকম যদি কোনো মিস্টেক হয়ে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিবি, মানুষ মাত্রই ভুল হয়, হতে পারে কোথাও একটু ভুল হয়ে গেছে বা আমি একটু আটকে গেছি, তো প্রথমবার ভিডিও বানাচ্ছি তো একটু ভুল হলেও ইটস ওকে। আমরা পরে সময়ের সাথে সাথে নিজেকে আপগ্রেড করবো, আরও ভালোভাবে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। তোদের দিক থেকে কোনো রকম কোনো কিছু জানানো থাকলে আমাকে জানাতে পারিস, আমি চেষ্টা করবো সবগুলো কমেন্টে রিপ্লাই দেওয়ার। আর নেক্সট ভিডিও তোরা কোন টপিকে চাইছিস ওইটা একটু জানিয়ে দেওয়ার, ওকে। হ্যাভ এ গ্রেট ডে, এনজয় ইয়োর ক্লাস, অ্যান্ড হ্যাঁ চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবি, ভিডিও ভালো লাগলে লাইক করে দিবি, আর একটু সবার সাথে শেয়ার করে দিবি, ওকে। হ্যাভ এ গ্রেট